দেখেন আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদি আমরা না বুঝি তাহলে আমরা ইংলিশে কথা বলতে পারবো না এবং লিখতেও পারবো না, কারণ সাবজেক্টের সাথে ভার্বের সম্পর্ক যদি না বুঝি কোনো কিছু আমরা ভালোভাবে পারবো না। দেখেন এখন কথা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট হচ্ছে কর্তা, অনুযায়ী ভার্ব বা ক্রিয়া আমরা ব্যবহার করা হয়। এখন আমি যদি একটা এক্সাম্পল দেই, হি প্লে ফুটবল। এখন বলেন তো এই বাক্যটা কি ঠিক আছে না ভুল আছে? ভুল আছে। কি হবে? তাহলে কি হবে? হি প্লেটা কি হয়ে যাবে? প্লেস হয়ে যাবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ভার্বের সাথে কি হয়? এস বাই এস হয়। তাহলে হি প্লেস ফুটবল। তারপরে দেখেন দে দে প্লে দে প্লে ফুটবল। মানে কি এই বাক্যটা কি ঠিক আছে না ভুল আছে বলেন তো? ওটাও ভুল। দেখছেন আপনারা ঠিকটাকে ভুল বলেন, ভুলটাকে ঠিক বলেন। তাহলে দে প্লে ফুটবল মানে তারা ফুটবল খেলে, এটা ঠিক আছে। তাহলে দেখেন হি প্লেস ফুটবল, এখানে দেখেন হিটা ছিল থার্ড পারসন, এই জন্য ভার্বের সাথে এস বাই এস হয়েছে। আবার এখানে এই দেটা সাবজেক্ট হচ্ছে প্লুরাল, এই জন্য ভার্বটাও প্লুরাল, কোনো চেঞ্জ হবে না। মনে রাখবেন যে ভার্বের সাথে যদি কোনো এস বাই এস না থাকে সেটা হচ্ছে প্লুরাল ভার্ব। ভার্বের সাথে যদি এস বাই এস থাকে তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। সোজা কথা মনে রাখবেন, ভার্বের সাথে এস বাই এস হলে সিঙ্গুলার হয়ে যায়, আর ভার্বের সাথে কোনো কিছু না হলে সেটা প্লুরাল থাকে। আবার সাবজেক্টের সাথে যদি মনে করেন এস বাই এস যদি না থাকে তাহলে সেটা সিঙ্গুলার থাকে, আর এস বাই এস হলে সেটা প্লুরাল হয়ে যায়। এই দুইটা জিনিস কে বুঝতে পারে না বলেন? আবার বলেন এই দুইটা জিনিস। ভার্বের সাথে যদি এস করে তাহলে সেটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এটা একজন বলেন। আমি গো মানে কি বলেন তো? যাওয়া। যাওয়ার সাথে যখন আমি এস করব এটা কি যাওয়া গুলো হবে না যাওয়াই আছে? যাওয়া কি দুইটা হয়ে গেছে না একটাই হয়েছে? আমি আরেকটা ভার্ব দেই, যেমন মানে ইট মানে কি? খাওয়া। ইটের সাথে যদি এস দেয় তাহলে কি খাওয়া গুলো হয়ে যাবে নাকি খাওয়া খাওয়া হয়ে যাবে? না, দেখছেন আপনারা কত দুর্বল। তাহলে আপনার ভাত যে খায় সে তো একবারই খায়, যে আমি খাই খাই তো খাই, এখন খাই কি আমি কি কই আমি ভাত খাই খাই, আমি ভাত খাই খাই, এরকম কি কখন আমরা বলি? তাহলে খাওয়া তো একটাই, ভার্বের সাথে এস বাই এস করলে ভার্বের ডাবল কখনই হয় না, ওই একটাই থাকে। কিন্তু দেখেন এখানে ভয়ের সাথে যদি আমি এস করি তাহলে ভয় গুলো হয়ে যাবে, তাহলে বালক তো অনেকগুলো হয়ে যায়। তাহলে নাউনের সাথে যদি আমি এস বাই এস করি সেটা অনেকগুলো হয়ে যাবে, এই জন্য এটা প্লুরাল হয়ে যায়। কিন্তু ভার্বের সাথে যখন আপনি এস বাই এস করেন সেটা অনেকগুলো হবে না, একটাই থাকবে। এখন কে বুঝেন নাই বলেন? বুঝতে পারছি। ওকে। তারপরে দেখেন আমাদের তাহলে প্রথম নিয়ম। সবাইকে মিউট করতে বলেন, মানে অনেক সাউন্ড আসছে। আচ্ছা সবাই একটু মিউট করে দিই, আপনারা একটু মিউট করে দেন যাদের থেকে শব্দ আসে। মনে রাখবেন সাবজেক্ট যদি হয় সিঙ্গুলার ভার্ব হবেও সিঙ্গুলার, সাবজেক্ট যদি হয় প্লুরাল তাহলে ভার্ব কি হবে? সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? প্লুরাল হবে, প্লুরাল। দেখেন এটা হচ্ছে বেসিক নিয়ম যে সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল, মানে সাবজেক্ট যদি যায় ডান দিকে ভার্বও যাবে ডান দিকে। তারপরে দেখেন এখন আমাদের বসাই, এখন দেখেন আমি সাবজেক্ট যদি ধরি আই, আই এর সাথে কি এম হবে না ইজ হবে? এম। তারপরে হচ্ছে হি এর সাথে ইজ হবে না আর হবে? হি ইজ। তারপরে ইউ এর সাথে কি আর হবে না এম হবে? ইউ আর। তারপরে দে এর সাথে কি এম হবে না ইজ হবে না আর হবে? দে আর। দেখেন তাহলে কত বেসিক ভাবে আমরা সহজভাবে জিনিসগুলো শিখছি। তাহলে পারবেন না এটা?
ওকে। ইনশাআল্লাহ। আর এগুলোর পরে দেখেন এখানে এই যে সাবজেক্ট সিঙ্গুলার, এগুলোর পরে যদি এখানে মেন ভার্ব আসতো তাহলে ভার্বের সাথে কি করবেন? এস বাই এস করে দিবেন। তারপরে নিয়ম দেখেন আমাদের, যদি টু সাবজেক্ট মানে হচ্ছে দুইটা যদি সাবজেক্ট থাকে, দুইটা সাবজেক্ট থাকলে আপনি কি করবেন? মনে করেন আনিস অ্যান্ড লেমন, এখন ইজ হবে না আর হবে বলেন তো একজন? আর নাকি আর হবে। দেখেন আনিস অ্যান্ড লেমন, মনে রাখেন এই দেখেন আনিস হচ্ছে একজন ব্যক্তি, আবার লেমন হচ্ছে আরেকজন ব্যক্তি, তাহলে দুই এন দ্বারা যদি দুইজন ব্যক্তিকে যুক্ত করে এবং দুইটা যদি একটার সাথে আরেকটা না মিলে, তখন হচ্ছে কি আমাদের প্লুরাল হয়ে যাবে ভার্ব। তাহলে এই দুইটা হচ্ছে প্লুরাল, এখানে ভার্ব হবে কি প্লুরাল। তাহলে যদি Plural. আমাদের প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে হবে কি আর, আর পাস্ট টেন্সে থাকলে হবে ওয়ার। ওয়ার ক্লিয়ার এতটুকু? হ্যাঁ Yes, sir. ওকে। তারপরে দেখেন পরবর্তী নিয়ম, ইজ বা এভরি। ইজ বা এভরি, যদি ইজ বা এভরি দিয়ে কোনো সাবজেক্ট হয়, তারপরে যে ভার্বটা আসবে, তারপরে যে ভার্বটা সর্বদা সেটা সিঙ্গুলার হবে, এটা মনে রাখবেন, সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে দেখেন আমি যদি লিখি, যেমন দেখেন ইজ ইজ স্টুডেন্ট, ইজ হবে না আর হবে বলেন তো? ইজ হবে না দেখেন ইজ দ্বারা সাবজেক্টের পরে যে ভার্বটা আসে সেটা কি হবে? এখানে সিঙ্গুলার। সিঙ্গুলার তাহলে কি ইজ স্টুডেন্ট, ইজ গোয়িং হবে না আর গোয়িং? ইজ গোইং ইজ গোয়িং, ইজ গোয়িং, ঠিক আছে। তাহলে ইজ স্টুডেন্ট হ্যাজ এ বুক হবে না হ্যাভ এ বুক হবে? হ্যাজ হ্যাজ এ বুক হবে, হ্যাজ আ বুক। তাহলে Has. প্রত্যেক স্টুডেন্টের কি একটি বই আছে। তাহলে এভরি স্টুডেন্ট হ্যাভ হবে না হ্যাজ হবে? Have. এই দেখেন এখানে ইজ আর এভরি কিন্তু ওদের একই, আমি কিন্তু এখানে অবলিক দিয়ে কেন রাখছি? যাতে দুইটার ব্যবহার সেম। সেম ওকে, তাহলে দেখেন এটাকে বোঝেন না এমন কেউ আছেন? আপনারা কি লিখতেছেন সাথে সাথে করছেন? জি ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে যাচ্ছি হ্যাঁ, ইজ আর এভরি ব্যবহার। হ্যাঁ, কেউ কে আছেন যে বোঝেন নাই? অবশ্যই। ওকে আমি ওকে, বুঝি নাই। আচ্ছা যে বোঝেন না আমি আরেকবার বলে রিপিট করছি শুনেন। যদি ইজ বা এভরি দিয়ে কোনো একটা সাবজেক্ট হয়, ইজ এর পরে একটা নাউন থাকবে, যেমন ইজ স্টুডেন্ট হতে পারে বা ইজ টিচার হতে পারে বা ইজ যে কোনো কিছু ব্যক্তি হতে পারে। তো ওইগুলোর পরে যেমন টিচার, তারপরে ছাত্রছাত্রী, এগুলোর পরে যদি কোনো ভার্ব আসে তখন সিঙ্গুলার ভার্ব হবে। এখন সিঙ্গুলার ভার্ব হচ্ছে কোনগুলা? যেমন প্রেজেন্ট টেন্সে থাকলে ইজ, এটা হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব। পাস্ট টেন্সে থাকলে ওয়াজ একটা সিঙ্গুলার ভার্ব। তারপর হ্যাভ হ্যাজ এর হ্যাজ হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব। আর যদি মেন ভার্ব থাকে তার সাথে এস বাই এস করে দিতে হবে, এগুলো সব হচ্ছে সিঙ্গুলার। এখন বুঝছেন? জি ভাইয়া। ওগুলোর পরে মেইনলি সিঙ্গুলার ভার্ব হবে। জি জি, সিঙ্গুলার ভার্ব হবে, এগুলোর পরে সিঙ্গুলার ভার্ব হবে। বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। তার পরবর্তী নিয়মটা দেখেন। হ্যাঁ, এতটুকু সবার লেখা শেষ? জি এখন দেখেন আইদার, আইদার বা আইদার বা নাইদার, যদি আইদার বা নাইদার থাকে তারপরেও আমাদের সিঙ্গুলার ভার্ব হবে। আইদার হয় এটা, নাইদার মানে হচ্ছে দেখেন আইদার ডট ডট হর, আইদার ডট ডট অর মানে হয় এটা না হয় ওটা, নাইদার মানে হচ্ছে এটাও না ওটাও না। ওটাও তাহলে এগুলোর পরে সবসময় কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। এখন দেখেন আমরা একটা এক্সাম্পল দেই, যেমন দেখেন আইদার আনসার ইজ বা আর। দেখেন এখন বলেন তো এখানে কোনটা বসাবো ভার্ব? ইজ হবে ভেরি গুড, ইজ হবে। তাহলে সবাই একটু লিখে ফেলেন নিয়মটা। তারপরে দেখেন পরবর্তী নিয়ম, ইচ অফ বা
দেখেন দেখেন ইচ অফ বা এভরি অন অফ, এগুলো তো আমাদের একটা কি সাবজেক্ট। এগুলোর পরে যদি কোনো ভার্ব আসে সেটা হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে ইচ অফ বা এভরি ওয়ান অফ, এগুলোর পরে যদি আমাদের কোনো ভার্ব আসে তাহলে কি হবে, আমাদের সিঙ্গুলার ভার্ব হবে। এক্সাম্পল দেখেন, দেখেন ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ বা আর প্রেজেন্ট। তাহলে দেখেন ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ বা আর, বলেন তো কোনটা হবে? দেখেন ইচ অফ এখানে এখানে বলতে কি বোঝাচ্ছে, যেমন দেখেন স্টুডেন্টস মানে হচ্ছে অনেকগুলা ছাত্র ছাত্রীর মধ্যে, ইচ মানে হচ্ছে প্রত্যেক, প্রত্যেকজন স্টুডেন্ট। তাহলে দেখেন এখানে বলছে যে স্টুডেন্টস তো প্লুরাল, তাহলে অনেকগুলা স্টুডেন্টের মধ্যে একজন মানে প্রতিজন, প্রতিজন বুঝতে পারলেন? তাহলে প্রতি বলতে কি একজন একজন করে বোঝাচ্ছে না? তাহলে এই জন্যই আমাদের হচ্ছে এটা সিঙ্গুলার হয়েছে আর কি। তো অনেকে তো বুঝতে নাও পারেন যে এখানে তো প্লুরাল, এই স্টুডেন্টস তো অনেকগুলা, তাহলে তো আর হওয়ার কথা, এই জন্য সবাই ভুল করে আর কি। কিন্তু আমার তো কথা এখানে না, আমার কথা হচ্ছে এখানে। হ্যাঁ, একটু লেখা শেষ হলে বলবেন। তার মানে ভাইয়া যদি ইচ অফ থাকে তাহলে হচ্ছে আমার যদি এখানে যদি স্টুডেন্টস এর সাথে এসও থাকে তাহলে সেক্ষেত্রে এখানে ভার্বটা সিঙ্গুলার হবে, এই তো? হ্যাঁ হ্যাঁ, ভার্বটা সিঙ্গুলার হবে। এটা নিয়মটা হচ্ছে ইচ অফ, এগুলার পরে যে নাউনটা হবে সেটা হবে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে এখানে হতে পারে যদি টিচার দিতাম তাহলে হতো ইচ অফ দ্য টিচার্স, প্লুরাল হয়ে যেত। কেন স্যার? কারণ এটা নিয়ম, ইচ অফ এর পরে নাউনটা হয় প্লুরাল আর ভার্বটা হয় সিঙ্গুলার। ও ওকে, তাহলে একটু লেখা শেষ হলে বলেন, আমি ডিলিট করে দিই। হ্যাঁ, লেখা শেষ। ওকে, তারপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা নিয়ম দেখেন, অন অফ। অন অফ হচ্ছে আমাদের আরেকটা বেস নিয়ম, এটাও সবচেয়ে বেশি আমরা ব্যবহার করি স্পোকেন ইংলিশে। এইটাও সেম একই নিয়ম। যেমন দেখেন অন অফ দ্য স্টুডেন্টস, তাহলে দেখেন অন অফ এর পরে নাউনটা হচ্ছে প্লুরাল, তাহলে অন অফ এর পরে নাউনটা হচ্ছে প্লুরাল, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। সিঙ্গুলার। সিঙ্গুলার, তাহলে দেখেন অন অফ এর পরে নাউনটা প্লুরাল, ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস মানে অনেকগুলো স্টুডেন্টের মধ্যে অন্যতম যে স্টুডেন্টটা ইজ অ্যাবসেন্ট মানে হচ্ছে অনুপস্থিত। লেখা শেষ হলে একটু বলবেন। এমন কেউ আছেন যে নিয়মটা বুঝতে পারেন নাই? স্যার আমি আরেকবার জানতে চাই। আচ্ছা দেখেন, নিয়মটা মনে রাখবেন যে অন অফ, এটা হচ্ছে নিয়ম। অন অফ এর পরে যে নাউনটা আসবে, এই যে নাউনটা আসবে সেটা হবে কি প্লুরাল, আর যে ভার্বটা আসবে সেটা হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার। তাহলে এখানে কি বোঝাচ্ছে, অনেকগুলা ছাত্র ছাত্রীর ভিতরে অনবদা, অনবদা বলতে কি বোঝাচ্ছে কেউ বলতে পারবেন? হ্যাঁ, ওই অনেকগুলার মধ্যে একজন বা অন্যতম একজনকে বোঝাচ্ছে, অন্যতম। তারপরে দেখেন দা দ্য নাম্বার অফ, যদি দেখেন দ্য নাম্বার অফ কোথাও থাকে সাবজেক্ট, যদি দ্য নাম্বার অফ কোথাও পান তাহলে আমাদের এরপরে ভার্বটা হবে আমাদের হচ্ছে সিঙ্গুলার। যেমন দেখেন দা নাম্বার অফ, যারা নোট করতেছে নোটগুলো কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাবে দিয়ে দিবেন, হ্যাঁ আমি চেক দিব। দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ বা আর ইনক্রিজিং। দেখেন দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইজ বা আর ইনক্রিজিং, বলেন তো কি হবে এখানে? ইজ হবে। ইজ হবে, ভেরি নাইস। কি হবে স্যার? হ্যাঁ,
তাহলে দেখেন এই নিয়মগুলা কিন্তু আপনারা যদি না পারেন ইংলিশে তো ভুলভালভাবে কথা বলবেন। এগুলা আমাদের জেনে জেনে আমাদের হচ্ছে ইংলিশে সুন্দর মতো কথা বলতে হবে, আর এগুলো আমাদের ইংলিশে ব্যবহার করতে হবে। এখন আমরা তো দা নাম্বার বুঝলাম যে এরপরে সিঙ্গুলার হয়, কিন্তু যদি আমাদের এখানে এ নাম্বার থাকে তাহলে কি হবে? এখানে তো এও থাকতে পারে, এ নাম্বার অফ। এ নাম্বার অফ থাকলে আমাদের এখানে ভার্বটা প্লুরাল হয়ে যাবে। দেখেন আমরা দা নাম্বার অফ থাকলে সিঙ্গুলার আর এ নাম্বার অফ থাকলে হচ্ছে প্লুরাল। তাহলে আমরা একটু एग्जांपल দেখি। A number of students are a number of students are absent, মানে কি একটি নাম্বার অফ স্টুডেন্টস মানে একটা গ্রুপ অফ স্টুডেন্টস আমরা যেটাকে বলি নাম্বার অফ, কতগুলা স্টুডেন্টস কি আর অ্যাবসেন্ট। এখন তাহলে কি বুঝলেন? দা নাম্বার অফ থাকলে ভার্ব সিঙ্গুলার, এ নাম্বার অফ থাকলে ভার্ব প্লুরাল। আর আমি আপনাদেরকে বেছে বেছে পড়াবো যেগুলো ইংলিশে দরকার, আর আজাইরে মানে কোনো নিয়ম দিব না যেটা শুধু শুধু প্রেশার নেওয়ার কোনো কারণই নেই। এগুলা ব্যবহার এই জন্য এগুলো বেছে বেছে আমি আপনাদেরকে দিচ্ছি, আপনারা নোট করে একটু প্র্যাকটিস করবেন। তারপরে দেখেন মেনি। মেনি মানে হচ্ছে আমরা জানি যেটা হচ্ছে অনেক, যেমন মেনির পরে যে যদি দেখেন মেনি স্টুডেন্ট, দেখেন মেনি স্টুডেন্টস। এখন এই দেখেন মেনি স্টুডেন্টস এটা হচ্ছে প্লুরাল, এই জন্য ভার্বটা হবে প্লুরাল আর আর ওয়াইডিং। দেখেন মেনি স্টুডেন্টস আর ওয়ারিং মানে হচ্ছে অনেক স্টুডেন্টসরা অপেক্ষা করছে। মনে করেন কাউন্টেবল, মেনি মানে হচ্ছে কাউন্টেবল, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে প্লুরাল ভার্ব হয়, আর যদি আনকাউন্টেবল নাউন থাকে সেই ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে কি বলছেন? কাউন্টেবল যদি নাউন হয়, যেমন স্টুডেন্টস হচ্ছে একটি নাউন, নাউনটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? মেনি মেনি স্টুডেন্টস, স্টুডেন্টকে আমরা কি গণনা করতে পারি না একটা দুইটা করে? গণনা করতে পারে, যেটা হচ্ছে মেনি কাউন্টেবল। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ভার্বটাও হবে কাউন্টেবল মানে প্লুরাল। ভার্ব তো আর কখনো কাউন্টেবল হয় না, মানে প্লুরাল হয় আর কি, প্লুরাল। এখানে সাবজেক্টও প্লুরাল, ভার্বও প্লুরাল। ভার্বও প্লুরাল। না না, সাবজেক্ট প্লুরাল হলে যে ভার্ব প্লুরাল আমি এটা বোঝাই না, আমি বোঝাচ্ছি কিন্তু কাউন্টেবল হতে পারে, নাউনটা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আর প্লুরাল ভার্ব হয়। এখানে ট্যাগটা থাকবে হচ্ছে সি এন মানে কাউন্টেবল নাউন। স্টুডেন্টস, মেনি স্টুডেন্টস মানে মেনি মানে হচ্ছে অনেক, আর এখানে আমি তো মাছও দিতে পারি, এই পরবর্তী নিয়ম যেটা আসবে যেখানে ঝামেলা বাজে সবার। এখন দেখেন আমি মেনির সাথে তুলনা করব হচ্ছে মাছ। এখন দেখেন এখানে হচ্ছে মাছ, মাছও মানে অনেক, মেনিও মানে কিন্তু অনেক, তাহলে আপনি অনেক অনেক দিকে প্লুরাল করে দিলে তো ঝামেলা। তাহলে এখানে কি পার্থক্য? কাউন্টেবল আর আনকাউন্টেবলের পার্থক্য। এখন দেখেন মাছটা কি আমরা কি গণনা করতে পারবো না? কেন গণনা করতে পারবো না? যেমন দেখেন আমি যদি লিখি মাছ, যেমন দেখেন মাছ অর্ডার, এখন ইজ দেব না আর দিব? যেমন দেখেন মাছ মানে মাছ অর্ডার, এখন পানি কি আমরা গণনা করতে পারি? না। পরিমাণ করতে পারি। তাহলে যেটা আমরা গণনা করতে পারি না ওই ক্ষেত্রে আনকাউন্টেবল, আনকাউন্টেবল প্লুরাল থাকতে হবে। যেমন দেখেন ওয়াটারটা কিন্তু প্লুরাল, এটা কিন্তু সিঙ্গুলার না, এটা কি প্রাণী কিন্তু অনেক। তাহলে আনকাউন্টেবল যদি প্লুরাল থাকে সেই ক্ষেত্রে আমাদের ভার্বটা সিঙ্গুলার হয়। তাহলে কি বুঝতে পারলেন? কাউন্টেবল নাউন, সেই ক্ষেত্রে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমাদের প্লুরাল ভার্ব হয়, আর আনকাউন্টেবলের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হয়। তাহলে দেখেন আনকাউন্টেবল নাউন এই ক্ষেত্রে হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব। পানিটা কোন পার্টস অফ স্পিচ বলেন তো একজন? পানিটা কোন পার্টস অফ স্পিচ? এই যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, কোনটার ভিতরে পানিটা যাবে?
পানিটা কি একটি পানি না? পানি এটা না, এটা কি নাউন না একটা? নাউন। এই যে দেখেন আমি নাউন লিখলাম, নাউন। এখন কোন ধরনের নাউন? নাও আনকাউন্টেবল আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল এর নাউনের ক্ষেত্রে ভার্ব কি হবে? সিঙ্গুলার। বুঝতে পারলেন? তাহলে এখানে লেখেন ইউ এন আর হচ্ছে এস, মানে হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার ভার্ব হয়, আর কাউন্টেবল নাউনের ক্ষেত্রে প্লুরাল। পি লিখে রাখেন এখানে মনে রাখার জন্য, আর যদি ভুলে যান তাহলে সূত্রটা দেখে নেবেন। হ্যাঁ, যারা ভুলে যাবেন একটু লিখে নেন, একটু মনে করার জন্য। হ্যাঁ, শেষ, মুছে দেবো। হ্যাঁ ভাইয়া লিখেছি। ওকে, তারপরে দেখেন সাবজেক্ট যদি হয় আমাদের সাম বুকস, তাহলে প্লুরাল ভার্বটা হবে প্লুরাল। আর মিসিং, সাম বুকস আর মিসিং, তাহলে সাম দিয়ে যদি নাউন হয় তারপরে ভার্বটাও প্লুরাল হবে, কারণ এগুলো হচ্ছে কিছু বোঝাচ্ছে, সাম বুকস আর মিসিং। ভাইয়া আবার বলেন তো একটু। সাম দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, সামের পরে যদি নাউন থাকে, যেমন যে কাউন্টেবল নাউন যেটা আমরা গণনা করতে পারি অনেকগুলো থাকে, তখন ভার্বটা প্লুরাল হয়ে যায়। বুঝতে পারলেন? জি ভাইয়া। তারপরে দেখেন যদি কোনো সাবজেক্ট পান যেটা মনে হবে প্লুরাল, কিন্তু যেমন দেখেন আমি একটু লিখে দিই, যেমন দেখেন ম্যাথামেটিক্স, মানে ম্যাথমেটিক্স এর শেষে কি আছে? এস। তাহলে মনে হচ্ছে প্লুরাল। আমরা তো জানি যে এস থাকলে প্লুরাল হয়ে যায়, কিন্তু এখানে বলেন তো সাবজেক্ট কয়টা? একটা একটা। কিন্তু একটা কিছু কিছু সাবজেক্টের শেষে এস থাকলে সেটা প্লুরাল হয় না, সিঙ্গুলারে থাকে, এজন্য ভার্ব হবে সিঙ্গুলার আমাদের। তাহলে ম্যাথামেটিক্স, তাহলে ইজ হবে না আর হবে? তাহলে ইন্টারেস্টিং। তাহলে দেখেন ম্যাথামেটিক্স ইজ ইন্টারেস্টিং, মানে হচ্ছে গণিতটা হচ্ছে মজার। তাহলে ম্যাথামেটিক্স ইজ ইন্টারেস্টিং। তাহলে কি বুঝলেন যে কিছু কিছু সাবজেক্টের শেষে, যেমন এটার সিমিলার ফিজিক্স, ইকোনমিক্স, এগুলোর পরেও কি সিঙ্গুলার ভার্ব হবে। হ্যাঁ, লেখা শেষ। জি। ও, তারপরে দেখেন আমাদের কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, কালেকটিভের অর্থটা কেউ বলতে পারবেন? কালেকটিভ মানে কি? দল, 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 দল। যেমন কোন একটা দল হিসাবে যে আমরা নাউনটা ব্যবহার করি, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের যে ভার্বটা হবে, এই ভার্বটা হবে সিঙ্গুলার। কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। যেমন দা কমিটি ডিসাইডেড। দেখেন দ্য কমিটি হ্যাজ ডিসাইডেড, তাহলে কমিটি একটা কি দল না? কমিটি কি একজন নিয়ে হয় না অনেকজন নিয়ে হয়? অনেকজন। তাহলে এটা একটা কমিটি মানে দল, এই জন্য আমাদের এখানে সিঙ্গুলার ভার্ব হয়েছে। তাই এটা একটা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমাদের সিঙ্গুলার ভার্ব হবে। তারপরে দেখেন আমাদের যদি কোনো ডিস্টেন্স থাকে, ডিস্টেন্স, এই ডিস্টেন্সের ক্ষেত্রে আমাদের হচ্ছে সিঙ্গুলার ভার্ব বসাইতে হবে, সিঙ্গুলার ভার্ব। ডিস্টেন্স, ডিস্টেন্স বলতে কি বোঝাচ্ছে? দূরত্ব। যেমন দেখেন 10 years is a long time। দেখেন 10 বছর হচ্ছে একটি কি লং টাইম, মানে বড় সময়, তাহলে এটা একটা দূরত্ব বোঝাচ্ছে। তাহলে এই দূরত্বের ক্ষেত্রে আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে 5 years ড্যাশ এ লং টাইম, তাহলে কি হবে ভার্ব? ইজ না আর?
ইজ Is হবে, হবে। ঠিক আছে। তারপরে হচ্ছে মানি, যদি দেখেন কোথাও হচ্ছে মানি থাকে, মানির পরে আমরা সিঙ্গুলার ভার্ব বসাবো। যেমন দেখেন 5,000 টাকা ইজ নাকি আর এনাফ, কোনটা দিব? Is হবে। Is ইজ, তাহলে 5,000 টাকা ইজ এনাফ, মানে 5,000 টাকা যথেষ্ট। তাহলে এই ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব আর কি। তারপরে কোনো কিছু টাইটেল অফ বুকস, টাইটেল অফ বুকস মানে হচ্ছে বইয়ের বিভিন্ন টাইটেল থাকে না, বা মুভির টাইটেল, মুভি যেমন হ্যারি পটার, হ্যারি পটারের নাম শুনছেন কেউ? তাহলে এটা একটা হচ্ছে টাইটেল। তাহলে হ্যারি পটার ইজ হবে না আর হবে মাই ফেভারিট বুক? is, হ্যাঁ, হ্যারি পটার এগুলো একটা টাইটেল, টাইটেলের ক্ষেত্রে আমাদের হচ্ছে সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে টাইটেল বা মুভির টাইটেল, ওই ক্ষেত্রে আমরা কি বসাবো? সিঙ্গুলার ভার্ব। তাহলে হ্যারি পটার ইজ মাই ফেভারিট বুক। হ্যারি পটার দেখছেন দেখছি জাতিবিদ্যা হ্যারি পটার হ্যারমোনি ওয়াও হ্যাঁ, একটু লেখা শেষ হলে বলবেন। হ্যারি পটার লঞ্চ করার একদিনে 41 লাখ টাকা ছিল। শেষ? জি আচ্ছা, তারপরে একটু দেখেন আমাদের মেইন যে সাবজেক্ট, মনে রাখবেন হি, তারপর হচ্ছে শি, তারপরে যদি ইট, এগুলো যদি থাকে তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার। যেমন মেইন ভার্ব যদি থাকে তার সাথে এস বা ইয়েস হয়ে যাবে, তারপরে ইজ হতে পারে, তারপরে ওয়াজ হতে পারে, এগুলোর সাথে আমাদের এই ভার্বগুলো হয়। শি গোজ, তারপরে হচ্ছে শি ওয়াজ, শি ইজ, আর যদি হ্যাভ হ্যাজের একটা থাকে তাহলে হ্যাজ হয়ে যাবে। তাহলে এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে এই ভার্বগুলো আপনারা বসাবেন। তারপরে যদি থাকে আই, তারপরে যদি থাকে উই, তারপরে যদি থাকে দেই, ঠিক আছে, আই ওই দেই, তারপরে ইউ, ইউ, এগুলো যদি থাকে তাহলে আয়ের সাথে আমরা এম বসাবো। তারপরে বাকিগুলোর সাথে আমরা যদি এম আর আছে, যেমন উই আর, দে আর, ইউ আর, তারপরে হচ্ছে পাস থাকলে আমরা ওয়্যার ব্যবহার করি, উই ওয়্যার, দে ওয়্যার, তারপরে হচ্ছে আই ওয়্যার ব্যবহার করতে পারি। তারপরে হ্যাভ এস থাকলে আমরা এখানে হ্যাভটা চলে আসবে, ঠিক আছে। তারপরে যদি কোনো ব্যক্তির নাম থাকে, মনে করেন একজনের নাম আছে, মনে করেন রাকিব, মনে করেন রাকিব একজন ব্যক্তির নাম, তাহলে রাকিবের সাথে আমরা গোজ বসাবো, ইজ বসাবো, ওয়াজ বসাবো, হ্যাজ বসাবো। এগুলো হচ্ছে মেন, এটা হচ্ছে সবচেয়ে বেশি আমাদের ইংলিশে দৈনন্দিন ব্যবহার করতে হয় সবারই। এটা একবারে সবাই মুখস্থ করে ফেলবেন এই দুইটা লাইন, কারণ এই দুইটা লাইন ছাড়া ইংলিশে কথাই বলা যায় না। দেখবেন অনেকে সি বলে ফেলে, সি এর পরিবর্তে হি বলে ফেলে, ও এখানে হি দেই নেই। হি হবে। আচ্ছা, তাহলে দেখেন আমাদের অনেকে সি এর বদলে হি বলে ফেলে, হি এর বদলে সি বলে ফেলে। তারপরে হচ্ছে মনে করেন ইজ এর বদলে আর বলে ফেলে, আর এর বদলে ইজ বলে ফেলে, ওয়াজ এর বদলে, মানে এটা সারা জীবন পড়লেও সবারই এখনো ভুল হয়। তাহলে এই লাইনটা আমি দেখেন, আমি কিন্তু বইয়ের ভাষায় বলি না যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস হবে, এসব কিন্তু এখনকার যুগে চলে না এগুলা। বুঝতে পারলেন? এখন আমাদের আপডেট ভাবে পড়তে হবে জিনিসগুলো। এই জন্য আমি শর্টকাটে লিখে দিচ্ছি, আপনি জাস্ট মনে রাখবেন যে নাম হি, শি, ইট এগুলো থাকলে সিঙ্গুলার যুক্ত যে ভার্বগুলো আছে হ্যাজ, ওয়াজ, ইজ, ভার্বের সাথে এস বা ইএস, এগুলোর যে কোনো একটা ভার্ব হবে। তারপরে আই, উই, ইউ, দে, এগুলো থাকলে এম, আর, ওয়ার, হ্যাভ, এগুলোর যে কোনো একটা ভার্ব হবে আর কি। বুঝতে পারলেন? এই কয়েকটা নিয়ম যদি আপনারা পারেন তাহলে আশা করা যায় সাবজেক্টের সাথে যে ভার্বের সম্পর্ক আপনারা জীবনেও ভুল করবেন না আর কি। হ্যাঁ, এই ছিল আমাদের হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে আর কি ক্লাসটা। এখন আমি মৌখিকভাবে কিছু জিনিস আপনাদের বলে দিচ্ছি। মনে করেন ফার্নিচার, ফার্নিচার এর পরে যদি ভার্ব আসে সেটা হচ্ছে প্লুরাল হয়ে যাবে। অ্যাডভাইস, অ্যাডভাইসের পরে আমাদের প্লুরাল। তারপর হচ্ছে আমাদের মনে রাখবেন যে কিছু জিনিস আচ্ছা, এগুলো হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি শিখবো। এখন শিখলে আপনারা জিনিসগুলো আর কি ভুল করে ফেলবেন, সমস্যা নেই।